সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব রাজনীতির হালচাল। আর এই জন্য আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর শাহেদা, রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আহ্বায়ক গর্ব বাংলাদেশ। আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা জানি যে রাজনীতিতে এক ধরনের নির্বাচনী হাওয়া বইছে, তার মধ্যেও রাজনীতিতে নানান রকম পরিবর্তন আমরা দেখছি। আমি ডক্টর শাহেদা আপনার কাছে আসতে চাই যে এই যে রাজনীতিতে এক ধরনের নির্বাচনমুখী, আওয়ামী লীগ বহু আগে থেকেই যখন তাদের তাদের প্রস্তুতি শুরু করেছে, কাউন্সিল যখন শুরু হয়েছে তখন থেকেই তারা প্রস্তুতি শুরু করেছে। ইদানিং দেখছি আমরা বিএনপিও কিন্তু তাদের নির্বাচন প্রস্তুতি কিছুটা শুরু করেছে, যদিও তারা সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনও তারা কথা বলছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা তারপরেও কিন্তু রাজনীতি কিন্তু তারা শুরু করে দিয়েছেন নির্বাচনমুখী। আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। দৃষ্টিকোণের দেশে বিদেশের সব দর্শকদের শুভেচ্ছা এবং রমজানুল মোবারক। আপনি যেটা বললেন সেটা ঠিকই, যে যেহেতু নির্বাচন 2019 সালের যে কোনো এক সময় হতে পারে, তো দেখতে গেলে 1.5 বছরেরও কম সময় আছে নির্বাচনের। তো স্বাভাবিকভাবে সবগুলো রাজনৈতিক দলই এখন নির্বাচনমুখী হবে, এবং নির্বাচনমুখী হলে যেটা হয়, সংগঠনগুলো একটু চাঙ্গা হয়। যারা একটু ঝিমিয়ে পড়েছিল, যারা একটু স্থবির হয়ে পড়েছিল, তারা আবার নতুন করে চাঙ্গা হয়, নতুন করে তারা দল গোছানোর কাজে লাগে। সুতরাং সবগুলো রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হবে এবং প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করবে, এবং এটা খুবই স্বাভাবিক, কারণ এই সরকার মেয়াদের 50%-এর বেশি চলে গেছে, সামনেই নির্বাচন। এবং নির্বাচনকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই সামনের সময়টুকু কিন্তু খুব বেশি সময় নয়। তো সুতরাং এখন নির্বাচনমুখী হওয়াটা কিন্তু আমাদের দেশের জন্য খুব ভালো, এই জন্য যে মানুষ সবাই রাজনীতি করছে, অ্যাটলিস্ট ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে এসে রাজনীতি করছে, এবং নির্বাচন কিভাবে সফলভাবে হবে, কিভাবে নির্বাচন করবে, সেগুলো নিয়ে আলোচনা করছে। এবং বিএনপি বিশেষ করে নির্বাচনমুখী হয়েছে, নির্বাচন করবে, এবং এই যে তাদের যে বিভিন্ন শর্ত, এগুলো একটা কিছু বলতে হয়, তাই বলা। আলটিমেটলি কি আপনি মনে করেন যে বিএনপি ইলেকশনে আসবে? অবশ্যই আসবে, 100% আসবে। এই কারণে, কারণ তারা নির্বাচন করার জন্য বা জেতার জন্য যত না প্রয়োজন তাদের নির্বাচনে আসা, তাদের নিজেদের দল টিকিয়ে রাখতে হলে তাদেরকে নির্বাচনে আসতে হবে। যদি এবার আগের বারের মতো ভুল করে, তাহলে বিএনপি নামক কিছু থাকবে না। সুতরাং তারা 100% নির্বাচনে আসবে, এবং ওনারা যত শর্তই দেখ না কেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে ঠিক তারা যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে, এবং বিএনপি সেই নির্বাচনেও আসবে না। কিন্তু সেক্ষেত্রে আপনি জামাতের অবস্থান কি হবে? জামাত যদিও এখন নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়, তবুও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিষ্কার করা হয়নি যে জামাতের সাথে তাদের অবস্থানটি কোথায়। দেখেন, আগে বিএনপি জামাত ছিল, এখন কিন্তু জামাত বিএনপি হয়ে গেছে। জামাত বিএনপিকে গ্রাস করে ফেলছে। এবং আপনি যদি দেখেন যে বিএনপি চেয়ারপারসনের আশেপাশে যেসব বিএনপি নেতারা আছেন, এরা খুব একটা নির্বাচন পরিচালনা করার মতো, বা এরা ঠিক সেই রেজিমেন্টেড ফোর্সের নেতা হওয়ার মতো কেউ নেই। এবং এক একজন এখনো জাতীয় নেতা হতে পারেনি, সব এখনো তাদের এলাকার নেতা হয়ে আছে, সে যেই হোক, স্ট্যান্ডিং কমিটির মেম্বার হোক আর যেই হোক। তো সুতরাং জামাত যদি নিবন্ধিত দল নাও থাকে, তো নট নেসেসারি তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, নট নেসেসারি তারা বিএনপির সঙ্গে তাদের যে গাঠবন্ধন বলেন বা বিবাহ বন্ধন বলেন, যেটাই বলেন বিএনপির সাথে তাদের, সেটা তো আছেই। এবং তারা নামে বেনামে সামনে এসে পিছন থেকে যেভাবে হোক তারা নির্বাচনে থাকবে, কারণ বিএনপি জামাতকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। না, এইখানে কি আমি আপনার সাথে একটু সংযুক্ত করতে পারি কিনা যে বিএনপি কি জামাত ছাড়া মাঠের রাজনীতিতে অচল বলে মনে করে? না, বিএনপির সমর্থক আছে, কিন্তু তারা রেজিমেন্টেড ফোর্স না, তারা অর্গানাইজড না। এবং বিএনপির ভোটও ছিল, কিন্তু সেই ভোটগুলোকে ঘরে তোলার জন্য যে অর্গানাইজেশন দরকার, যেই সংঘবদ্ধ একটা রাজনৈতিক শিষ্টাচার দরকার, সেটা বিএনপির মধ্যে নেই। সুতরাং মাঠ পর্যায়ে যদি তাদের নামতে হয়, কিছু করতে হয়, কারণ আমরা মানি না মানি, জামাত কিন্তু একটা রেজিমেন্টেড ফোর্স।
তারা কিন্তু তাদের নিয়ম এবং তারা তাদের মানে ধারাবাহিকতা মেনে চলে। তো সুতরাং জামাত ছাড়া তো বিএনপি এখন অচল, একেবারেই অচল। সেক্ষেত্রে যে আমরা দেখেছি যে মানে বিএনপি যেসব আমরা দেখেছি সেই 92 দিনের আন্দোলন দেখেছি, যেসব ধ্বংসাত্মকমূলক কাজকর্ম দেখেছি, সেগুলো কি আবার কোনদিন পুনরাবৃত্তি হতে পারে বলে? না, শুনেন, কথা হলো যে নামে কি বা আসে যায়। যদি কারো অপকর্ম করার ইচ্ছা থাকে, কারো যদি সন্ত্রাস করার ইচ্ছা থাকে, সেটা তো যে কোনোভাবেই করতে পারে, যে কোনো উসিলাই করতে পারে। সুতরাং যে পর্যন্ত বিএনপি জামাতের থেকে আলাদা না হবে বা বিএনপি জামাতকে সমর্থন না দেবে, যে পর্যন্ত ওই সমর্থন দেওয়া থেকে বেরিয়ে না আসবে, যে পর্যন্ত মানে বিএনপি নিজেই একটা রাজনৈতিক দল আলাদা অস্তিত্ব হিসাবে যে না দাঁড়াবে, সেই পর্যন্ত আমরা দেখব যে বিএনপির ছত্রছায়ায় এই সন্ত্রাস হচ্ছে, যদি আগামীতে হয়। মানে আরেকটি জিনিস, তবে বিএনপির এখন বর্তমানে যেই দেউলিয়া অবস্থা, এদের আর আগামীতে কোনো এইসব কিছু করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কারণ আমার বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমানে বিএনপির সবচেয়ে দেউলিয়া অবস্থা, সবচেয়ে দুর্বল অবস্থা সাংগঠনিকভাবে, কাঠামোগতভাবে। যদিও বিএনপির মহাসচিব বলছে তারা দলীয়ভাবে কাঠামোভাবে মানে তারা অনেকটু এগিয়ে যাচ্ছে, তারা বলছে। তারপরে দেখেন আরেকটি জিনিস হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু রাজনীতি করে জনগণের জন্য, এবং আমি শিওর বিএনপি তারাও রাজনীতি করে জনগণের জন্য। কিন্তু আমরা দেখলাম যে এই যে হাওর এলাকায় যখন দুর্গত হলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুবার সেখানে গেলেন, এবং আমরা কিন্তু জানি যে কক্সবাজারে যে মোড়া আঘাত হলো, সেখানে আওয়ামী লীগের একটি টিম গিয়েছে এবং পার্টির জেনারেল সেক্রেটারি তিনি গিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু বিএনপি নেত্রীকে কিন্তু আমরা কখনোই সেখানে পাইনি। এটাকে যদি আপনি একটু, আপনি বললেন যে কি সব দল নাকি জনগণের জন্য রাজনীতি করে, বিএনপিও নাকি তাই করে। তো আমাকে একটা দৃষ্টান্ত দেখান যে এই কাজটা, তাদের এই কাজটা দেখে মনে হয়েছে জনগণের জন্য তারা রাজনীতি করে। মানে তাই তো হওয়া উচিত, হওয়া উচিত এক কথা, আর করে কিনা সেটা আরেক কথা। তারা কখনোই জনগণের জন্য রাজনীতি করেনি। কারণ জনগণের জন্য যদি রাজনীতি করতো, তাহলে খাম্বা লাগিয়ে তার নাই কেন? খাম্বা লাগানো হয়েছে কিন্তু তার লাগানো হয়নি, সংযোগ দেওয়া হয়নি। তো তাহলে কোথায় জনগণের জন্য রাজনীতি করলো? আপনি দেখেন, তারা এই কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বের হলেন কখন? জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি বিতরণ করতে। এছাড়াও নাকি তার কর্মসূচি নেই। উনি জিয়া রহমানের মাজার জিয়ারত করতে গেলেন, উনি ওনার ছেলের কবর জিয়ারত করতে যান, এছাড়া তো আর কোনো উনি বের হন না। তো জনগণ কোথায়? জনগণ ডাজন্ট ফিট ইন এনিওয়্যার। এবং উনি তার অফিসেও খুব একটা জনগণের সাথে সম্পৃক্ত না, জনগণের সাথে উনি কোনোদিনই সম্পৃক্ত ছিলেন না। উনি যেদিন রাজনীতিতে নেমেছিলেন 81-এ, তখন থেকে আজ পর্যন্ত উনি কখনোই জনগণের সম্পৃক্ত ছিল না। জনগণ বিএনপি করে ধন্য। জনগণ যারা নেগেটিভ ভোট, নেগেটিভ পলিটিক্স করছে, বা আওয়ামী লীগকে আমরা ভোট দেবো না, আওয়ামী লীগকে আমি পছন্দ করি না, যে কোনো কারণে হোক আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, সুতরাং আমি বিএনপিতে যাবো, সুতরাং তারা তো নেগেটিভ সাপোর্টেই চলে আসছে। সো জনগণ এবং বিএনপি চেয়ারপারসন এটা টোটালি ডিফারেন্ট দুটো ব্যাপার। এবং ওনাদের হচ্ছে পরিবার, মানে ওনার ছেলেরা কত টাকা বানালো, ওনার ভাই কি করলো, ভাইয়ের ভাইরা কি করলো, ওনার পুরো রাজনীতিটাই ওনার নিজের পরিবারকে ঘিরে। মানে এই ঠিকই পরিবার কেন্দ্রিক একটি রাজনীতি হয়ে গেছে বলে কি আপনি? না, এটা তো সমিতি, এখন না রাজনৈতিক দল না, এটা হলো মা ছেলের একটা ব্যবসায়িক সমিতি। ব্যবসায়িক বলছি এই কারণে, কারণ তাদের তো টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে। চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে হলে টাকা লাগে, কোনো একটা তাদের কমিটিতে জায়গা পেতে হলে টাকা লাগে, সবকিছুতেই তাদের টাকা লাগে। এমনকি কোনো একদম ইয়ের থেকে, বাংলাদেশের দূর দূরান্ত থেকে কোনো কর্মী এসছে, সে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে চায়, তাতেও টাকা লাগে। সেই জন্যই বললাম যে এটা কিন্তু রাজনৈতিক দল নয়। আর এবার যদি তারা নির্বাচনে না যায়, যে কোনো শর্তে নির্বাচনে যদি না যায়, তাহলে আর এই সমিতিও থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে, মানে আমরা দেখলাম যে গতকালকে আমরা দেখেছি যে ব্যারিস্টার মওদুদ আহমেদ তাকে তার বাড়ির বিরুদ্ধে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়ার পরে রাজুক সেই বাড়িটি বুঝে নিয়েছে, এবং সেখানে বেগম খালেদা জিয়া উপস্থিত হয়ে তিনি বলেছেন যে যদি ক্ষমতায় যায় এরকম অনেককেই বাড়ি ছাড়া করা হবে। এটা তো যেহেতু ওনার মামলাটা বোধহয় শুরু হয়েছিল 11-11 সময় সম্ভবত, তো এটা আওয়ামী লীগের সময় মামলা হয়নি। তো এখন যেটা হচ্ছে যে যদি ওনার কাগজপত্র ঠিক থাকে। দর্শকের একটি দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি ইয়ামিন চৌধুরী, ইমাম মসজিদ, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে
আমি ম্যাডামের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম বিএনপিকে তো আপনারা সেরকম দল হিসাবে মনে করছেন না, সেরকম ফোর্স হিসেবে মনে করছেন না। আসলে ওই ধরনের ফোর্স রাজনৈতিক দল হতে গেলে কি কি গুণাবলী অর্জন করা দরকার, আর ভবিষ্যতের জামাতে ইসলামীকে আপনারা কোনভাবে হবে? ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। উনি যেটা প্রশ্ন করেছেন যে বিএনপিকে আপনারা সেরকম ফোর্স হিসাবে মনে করছেন না। ওনার কাছে আমার প্রশ্ন, বা ওনার মতো আরো যারা প্রশ্ন করতে রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি বিএনপিকে ফোর্স হিসাবে মনে করছে? আপনার এই প্রশ্নে আমি ফিরবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, একটা বিরতি দিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। ডক্টর শাহিদ, আপনার সাথে কথা হচ্ছিল যে আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি থেকে কালকে রাজুক বুঝে নেওয়ার ব্যাপারে বেগম খালেদা জিয়া কিন্তু তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই বিষয়ে যদি আপনি 9 মণ তেল হবে তারপরে রাধা নাচবে। ওনারা ক্ষমতায় যাবেন, তারপরে কাকে কাকে বাড়ি ছাড়া করবে। আর বাড়ি ছাড়া তো এমনি এমনি করা যায় না, কারণ এত বাড়ি আছে ঢাকা শহরে, আরো বড় বড় বাড়ি আছে, তাদেরকে তো বাড়ি ছাড়া করে নেই, কারণ কাগজপত্র যদি ঠিক থাকে কোনো আদালতই তাদেরকে বাড়ি ছাড়া করতে পারে না। সুতরাং ওইটা একটা কথা বললেন আর কি। তবে যে এই যে মওদুদ সাহেবের যে বাড়ি নিয়ে মামলা, এটা বহু বছর ধরে চলছে। এক জায়গায় উনি বলেছেন যে ওনাকে নাকি কোনো নোটিশ দেওয়া হয় নাই। তো তাহলে নোটিশ না দিলে উনি মানে কিসের মামলা ফাইট করছিলেন এতদিন? আর আরেকটি যেটা হচ্ছে যে সেটি বলেছেন যে মানে রায়ের পরে বাড়ি ছাড়ার কোনো নোটিশ দেওয়া, তাহলে উনি আরেকটা মামলা করতে পারেন। ওনার তো আরেকজনের কাছে উনি বলছেন তো উনি আইনি পথে হাঁটবেন। একটি আইনি প্রক্রিয়া শেষ হতে না হতে তিনি আরেকটি না, এখন উনি ব্যারিস্টার মানুষ, যখন তখনই আইনি প্রক্রিয়া যেতে পারেন। কিন্তু যেটা হচ্ছে যে রাজুক নিশ্চয়ই তাদের নিয়ম মেনে বা কোর্টের নির্দেশ মেনেই, কারণ কোর্টে তো অবমাননা করা যাবে না, নির্দেশ মেনেই তারা করতে গেছে। তবে আমি যে কথাটি আপনাকে বলতে চাই, বিএনপির রাজনীতি তো দখলের রাজনীতি। কারণ বেগম খালেদা জিয়া এটা সরকারি বাড়ি দখল করে রেখেছিলেন বহু বছর। এখন যখন ক্যান্টনমেন্টের ভিতরের বাড়ি কাউকে দেওয়া সম্ভব নয়, ওটা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রপার্টি। সেটা কোনো এরশাদ সাহেব কেন দিয়েছিলেন? আগে তো এরশাদ সাহেবের বিচার হওয়া উচিত যে উনি কেন দিয়েছিলেন, 1 নম্বর, কারণ এরশাদ সাহেবের আমলেই এটা দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেক্ষেত্রে কি আপনি মনে করেন এরশাদ সাহেব তার কোনো কিছু ঢাকতে গিয়ে এরকম বাড়িটি দিয়েছেন? নিশ্চয়ই কোনো রহস্যজনক কিছু আছে, কারণ এখন যদি মানে সব সরকারি বাড়িগুলি এক একজনকে দিয়ে দেওয়া হয় যে অমুক মুক্তিযোদ্ধার স্ত্রী, তো অমুক মুক্তিযোদ্ধার সন্তান, তো অমুক এরকম মুক্তিযোদ্ধা তো বহু আছে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এই ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন এরকম তো আরো অনেক মুক্তিযোদ্ধা। যদি আপনি এই প্রসঙ্গে যান, তাহলে আমি একটু যদি এই প্রসঙ্গে আপনার সাথে আসি। জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন তখন কিন্তু এরশাদ সাহেব প্রত্যেকটি সরকারি অর্গানাইজেশনে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে সবাইকে জানাজা পড়তে হবে। এর কারণ কি ছিল? এখন এটা কি কোনো অনুসূচনার থেকে কাজটি করেছেন? শোনেন, জানাজার যেটা নিয়ম আমরা যতটুকু হাদিসে জানি যে মৃত ব্যক্তি যেই হোক না কেন, কানে যদি যায় যে জানাজা হচ্ছে, জানাজাটা অ্যাটেন্ড করা ফরজ, এক কথা। সুতরাং উনি কেন চিঠি দিয়েছে? এরশাদ সাহেব কিন্তু সাইকেলে করে অফিসেও গিয়েছিলেন। সো এরশাদ সাহেব অনেক কাজই নাটকীয়ভাবে করেছিলেন, যে উনি পেট্রোল খরচ বাঁচাতে উনি সাইকেলে করে অফিসেও গিয়েছিলেন। সুতরাং ওগুলো এখন আমাদের হিসাব করলে আমাদের খামাখা টাইমটা চলে যাবে। তো রোজার দিন সবাই ক্লান্ত। যেটা আমি বলছি যে বাড়ি দিলেন সেটার রেশ ধরে টেনে আমি বলছি, আমি না, রেশ সাহেব তো অনেক কিছু করেছেন, অনেক, সেই জন্যই তো ওনাকে, ওনার তো কোনো জবাবদিহিতা ছিল না, স্বৈরাচার সরকার তো সেখানেই বলা হয়েছে। এবং উনি কি কারণে কি করেছে, এখন যখন বেগম জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তখন কিন্তু সেই প্রশ্নতেই যাওয়া উচিত ছিল যে কেন এরশাদ সাহেব তখন বাড়িতে দিয়েছিলেন। সেটাতে যাওয়া উচিত ছিল, আমি মনে করি নীতিগতভাবেই যাওয়া উচিত ছিল, যাওয়া হয়নি। আর দখল থেকে ওখান থেকে ইয়ে হলো। এবং তারপরে আমরা কি দেখলাম, উনি ওনার অফিসে গেলেন এবং সারাদিন পরে উনি বলেন আমি সারাদিন খেতেও পারিনি, এখনো ফুটেজ আছে, আমি খেতে পারিনি, এই না, আমি এক কাপড়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে দেখা গেল কাভার্ড ভ্যান খালি বের হচ্ছে বের হচ্ছে। এবং তারপরে ওনার সারা বাড়ির ভিডিও ফুটেজ আমরা ইন্টারনেটে দেখতে পেলাম। তো সুতরাং এই ধরনের দখল এবং তারপরে জনগণের কাছে মিথ্যা কথা বলা, এটা তাদের পুরনো হিসাব, পুরনো ইয়ে কথা। এখন উনি ইজ লাকি, বেগম জিয়া ইজ লাকি যে সরকার যত বছর উনি বাড়িতে ছিলেন সেই তত বছরের বাজার দর ধরে ভাড়া চান নেই তার কাছে, এটাই তো অনেক বড় ওনার ভাগ্য ভালো। ওটা তো চাওয়া উচিত ছিল যে আপনি যেহেতু অবৈধভাবে আছেন,
সুতরাং আপনাকে এটা ভাড়া নির্ধারণ করা হলো, এটা ভাড়া দিয়ে আপনি এখান থেকে আপনার উচ্ছেদ করা হলো। তো ওটা করা হয়নি, যাই হোক ভালো হয়েছে। এবং উনি, আমরা দেখলাম কি, আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখলাম যে আরেকজনের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ে পড়ে উনি কাঁদছেন, আর ওনার স্বামীর স্মৃতি ইয়ে করছেন, বর্ণনা করছেন ওই বাড়ির সাথে ওনার কি কি স্মৃতি, কিন্তু সেটা কিন্তু আরেকজনের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ে পড়ে। আমরা এই স্টেটমেন্টের বিষয়ে আসবে, আমি একটা বিরতিতে যাব। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। ডক্টর শাহিদা, আমরা যদিও শেষ ভগ্নাংশে আমরা আছি, আমি একটু বলতে চাই যে আমরা কথা বলছিলাম ব্যারিস্টার মওদুদের বাড়ির রাজুক বুঝে নিয়েছেন, কিন্তু ব্যারিস্টার মওদুদ কিন্তু কোনোভাবেই মানছেন না, এবং তিনি কিন্তু কালকে এক প্রকার বলেই বসছেন দরকার হলে আমি ফুটপাতে থাকব। তিনি যে একটি অবৈধ বাড়িতে এতদিন বসবাস করেছেন সেটিকে কিন্তু তিনি মানছেন না। এই বিষয়ে যদি আপনি একটু। মওদুদ সাহেব কিন্তু রাজনীতিতে একটা চমক দেওয়া লোক, তো উনি বিলাসবহুল ফ্ল্যাটে উঠে গেছেন, এটা সবাই জানে। তো দরকার হলে আমি ফুটপাতে থাকবো, কিন্তু আবার উনি রীতিমতো কোর্টের সেই কলার পরে উনি টাই স্যুট পরে সেই উচ্ছেদ হচ্ছে বাড়ি, ওটার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন, ওটা দেখাই যায় যে, বোঝাই যায় যে পোজ দেওয়া ছবি। সুতরাং রাজনীতিতে উনি মনে করেন যে ব্যারিস্টার মওদুদ কিছুটা মানসিকভাবে প্রস্তুত ছিলেন? না, মানসিকভাবে তো যেদিন দখল করছে সেদিন থেকেই প্রস্তুত, কারণ অন্যের বাড়িতে থাকতেছি, দখল করা বাড়িতে থাকতেছি, মানসিকভাবে তো সেদিন থেকেই প্রস্তুত হওয়া উচিত। আমি যে কথা বলছিলাম, উনি কিন্তু একজন মানে আজব মানুষ রাজনীতিতে। কেননা ধরেন উনি তো এরশাদ সাহেবের জাতীয় পার্টিতে ছিলেন, এরশাদ সাহেবের জাতীয় পার্টিতে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, এমনকি ভাইস প্রেসিডেন্টও হয়েছেন। তো এরশাদ সাহেব শুধুমাত্র নিজের চেয়ারটা ছেড়ে দেননি মওদুদ সাহেবকে, বাকি এছাড়া সব দিয়েছেন। তারপরেও উনি এরশাদ সাহেবকে ল্যাং মেরে চলে এসেছেন বিএনপিতে। এখন ম্যাডাম খালেদা জিয়া বোধহয় এই ধরনের লোকই পছন্দ করে, এই ধরনের লোকই পছন্দ করে। কারণ মওদুদ সাহেবকে তো বাড়ি থেকে দখল তো পরে হয়েছে, ওটা কোর্টের রায় হয়েছে, ওনার এলাকা থেকে তো মানুষ বেদখল করে দিয়েছে, কারণ উনি ওনার নিজের নির্বাচনী এলাকা হেরেছেন 2008-এর নির্বাচনে। তারপরে গিয়ে ওনাকে মাইগ্রেট করতে হয়েছে বগুড়া, তল্পা নিয়ে মানুষ মাইগ্রেট করে না, তো বেগম জিয়ার ছেড়ে দেওয়া আসনে আবার ওনাকে কোন রকম করে ওনাকে, কারণ বেগম জিয়ার এই ধরনের মানুষ খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। কিন্তু ওনার পক্ষে যে কালকে বেগম জিয়া তিনি স্ট্যান্ড নিলেন, এবং তিনি অবশ্যই বেগম জিয়া স্ট্যান্ড নেবেন না তো কে নেবে স্ট্যান্ড? কারণ বেগম জিয়া তো সে একই পথের পথিক। উনি কিছুদিন আগে উচ্ছেদ হয়েছেন, এবং বেগম জিয়াও মনে করেন না যে উনি কোনো অন্যায় করেছেন, এবং মওদুদ সাহেবও মনে করছেন না যে উনি কোনো অন্যায় করছেন। এবং তখন কিন্তু বলা হয়েছিল যে মওদুদ সাহেবের পত্রপত্রিকায় আমরা পড়েছি যে মওদুদ সাহেবের কিছু ভুল বুদ্ধিতেই কিন্তু বেগম জিয়াকে বাড়ি হারাতে হয়েছে। আজকে মওদুদ সাহেব বাড়ি হারিয়েছেন। আজকে ইন্টারনেটে দেখলাম যে শহীদ আলতাফ মাহমুদ সাহেবের মেয়ে লিখেছে যে 82 সালে মওদুদ সাহেবের কারণে তাদেরকে একদিনের নোটিসে বাড়ি ছাড়া করা হয়েছে। সো অন্যের বাড়িতে থাকলে এটা এক না এক সময় ইট উইল পে, এটা পে করে। এবং বিএনপি চেয়ারপারসন ওনাকে সান্ত্বনা দিতে গেছেন, বিকজ একই পথের পথিক। সুতরাং বিএনপিকে আমরা এভাবেই দেখে এসছি। আমরা আরেকটু অন্য বিষয়ে যেতে চাই। আমরা জানি যে হেফাজতের যিনি প্রধান ছিলেন আল্লামা শফি সাহেব, তিনি অসুস্থ, এবং তিনি খুব গুরুতর অসুস্থ, এবং সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেখানে গিয়েছেন। এই বিষয়টিকে নিয়ে যদি আপনি কিছু বলতে চান। প্রথম কথা, উনি বয়স্ক মানুষ, শফি সাহেব অসুস্থ। আমরা চাই যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। যে কোনো মানুষের অসুস্থ হলেই যেমন আমরা চাইবো যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠেন উনি, এবং আমরা দোয়া তাই করব। মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখতে যাওয়া তো ভাই, হেফাজত তাদের এতদিনের বন্ধু ছিল, হেফাজত তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, হেফাজত শাপলা চত্বর দখল করে তাদেরকে নিয়ে আসে, সবকিছুতে হেফাজত করতো। এখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক কৌশলে হেফাজতের ব্যাপারটা একটু ঘুরে গেছে। কিন্তু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলেছে যে সঠিকভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টা সিটও পাবে না। তো 30টা তাহলে 30টা সিট আওয়ামী লীগ পাবে না, আর 270টা সিট কি তাহলে তারা পাবে? আমাদেরকে আজকের মতন এখান থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ ডক্টর শাহিদা। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বললাম রাজনৈতিক হালচাল নিয়ে। আমরা জানি যে সামনের দিকে একটি নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনকে ঘিরে অনেক ধরনের আলোচনা রয়েছে। আমরা চাই সামনের দিকে রাজনীতিতে একটি সুবাতাস বসুক। দর্শক মণ্ডলী, কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।